আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। মিথ্যে কোনো প্রতিশ্রুতি নয়, এবার জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। আশ্বাস নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানব সম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করতে চায় বিএনপি। 8টি প্যাকেজে সাজানো ইশতেহারে থাকছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। জুলাই পরবর্তী নির্বাচনে এই ইশতেহারে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেই মনে করে দলটির নেতারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভোটারদের আকৃষ্ট করতে রেওয়াজ অনুযায়ী নানামুখী প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। আগামী নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান দেশজুড়ে সভা সমাবেশে দিনরাত এক করে ধানের শীষের পক্ষে চাইছেন ভোট। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের প্রত্যাশার সমন্বিত রূপরেখা নিয়েই প্রস্তুত হচ্ছে এবারের বিএনপির নির্বাচনী ইশতেহার। ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে প্রায় প্রস্তুত এবারের ইশতেহার, যেখানে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030-র ছোঁয়া। ইশতেহার আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আমাদের ইশতেহারের প্রতিটি পর্যায়ে সেই জনগণের ক্ষমতায়ন, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে নিজে তার পরিবার নিয়ে এখন থেকে অনেকটা ভালো থাকবে। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ার পাশাপাশি অনেক আগে থেকেই ফ্যামিলি কার্ড চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি। কৃষি বিপ্লবের মাধ্যমে কৃষকদের ভাগ্যের চাকা ঘোরানোর পরিকল্পনা করছে দলটি। চালু করবে একটি কৃষক কার্ড। শিক্ষায়, চিকিৎসায় গুণগত পরিবর্তন আনাসহ ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান আর বিনিয়োগে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা। খতিব ইমাম মুয়াজ্জিনদের উন্নয়ন সেবার পাশাপাশি সংখ্যালঘুদের জন্য থাকছে বিশেষ সুবিধা। কর্মসংস্থান নিয়ে আছে বিরাট পরিকল্পনা, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইয়াং পিপল ইন দিস কান্ট্রি, টেকনিক্যাল এডুকেশন, ওয়াইডেনিং দ্য নেট অফ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হেলথ কেয়ার, রাস্তাঘাটের উন্নয়ন কীভাবে করা যায়। আমাদের লিডার এই প্ল্যানে কী কী উন্নয়নমূলক কর্মসূচি থাকছে এই ইশতেহারের আপনারা পাবেন। যেখানে তারেক রহমানের ভাবনায় সবার আগে দেশ, সেখানে ইশতেহারে মানুষের চাহিদার প্রতিফলন ঘটানোর সর্বোচ্চটা থাকবে বলে আশা গণমানুষের। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। নির্বাচনী প্রচারে আজ খুলনা ও যশোরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরপর দুপুর 1টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দুপুর 1:30টায় যশোরের ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা, যা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নিতে পারে বলে আশা করছে জেলা বিএনপি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছে। আশা করছি আধা ঘন্টার মধ্যে এই মাঠ কানায় পূর্ণ হয়ে যাবে। আজকে যখন নিজের জেলায় আসছে, সামনাসামনি দেখবো, এই জন্য আমরা ভোরবেলায় অবস্থান নিয়েছি। আমি আশা করি দল যদি ক্ষমতায় আসে এই শিল্পনগরী খুলনাকে আবার শিল্পনগরীতে পরিণত করবে। এ বিষয়ে আরও তথ্য জানাতে খুলনা ও যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান ও শিপ্রুজ্জামান। শুরুতে চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুজ্জামান। মনির, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং এখন পর্যন্ত লোক সমাগম কেমন হয়েছে? হ্যাঁ, তানি যেমনটা বলছিলেন, আর কিছুক্ষণ পরেই কিন্তু খুলনায় নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর এই উপলক্ষে কিন্তু খুলনার সাধারণ নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি দেখেছি ভোরবেলা থেকেই কিন্তু অনেকে এসে মাঠে অবস্থান করছেন। তারা কিন্তু তাদের নেতাকে কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সেই সঙ্গে কিন্তু খুলনাবাসী মনে করেন যে তাদের যে নেতা, সেই নেতা খুলনাবাসীর জন্য কি
ঘোষণা দেন, এটাই কিন্তু আজ দেখার বিষয়। তবে খুলনার যে সকল নেতারা রয়েছেন তারা সকলেই কিন্তু তাদের ভাষায় যে কথাটি বলেছেন, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনাবাসীর দিকে নজর দিবেন এবং খুলনার যে মিল কলকারখানা রয়েছে সেই মিল কলকারখানাগুলো পুনরায় চালু করবেন। এই ঘোষণাটা কিন্তু শোনার জন্য খুলনাবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তবে আমাদের এই অধীর আগ্রহ কিন্তু আর বেশি সময় নয়। তিনি 11টায় খুলনায় এসে পৌঁছাবেন এবং 12টায় কিন্তু তিনি তার বক্তব্য দিবেন খুলনাবাসীর উদ্দেশ্যে। আপনাকে জানিয়ে রাখি, খুলনার আজ যে প্রভাতী মাঠে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা 3 জেলার যে সকল এমপি প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদেরকে এইখান থেকে পরিচয় করিয়ে দিবেন। সেই সাথে কিন্তু তিনি আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কিভাবে হবে এমনটাই কিন্তু তিনি বলবেন বলে সাধারণ নেতাকর্মী কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছিল। তা নিয়ে এখন আমরা চলে যাব যশোর রয়েছে আমাদের প্রতিনিধি শিপলুজামানের কাছে। জানি ফেরেম ঠিক রাও যশোর। হ্যালো হ্যালো দর্শক, আপনি জানেন যে সকাল থেকে ঠিক এই যশোরে আমি অবস্থান করছি। আজকে যশোরে উপশহর কলেজ মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বহুদিন পরে এই যশোরের মাটিতে অবতরণ করছেন। তিনি সুদূর খুলনা থেকে দুপুর নাগাদ হেলিকপ্টার যোগে এই উপশহর এই নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত হবেন। দর্শক, আপনাদেরকে একটু আরটিভির ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে আজকে নেতাকর্মীরা কিন্তু সকাল 7টা থেকে কিন্তু এখানে তারা হাজির হয়েছেন এবং এই মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলুর সভাপতিত্বে এই মঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন তারেক রহমান। এবং সকাল থেকে অনেকদিন পর তারা তাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে তা বরণ করে নিতে সকাল 7টা থেকে কিন্তু বৃহত্তর যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং পুরো নগর জুড়ে কিন্তু এখানে একটি উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে এবং এখান থেকে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে কি বার্তা দিবেন এবং তার কি করণীয় এবং তার যে স্লোগান করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তিনি এখানে নেতাকর্মীদেরকে একত্রিত করেছেন। এবং আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে আমি কথা বলেছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে প্রায় 2 লক্ষাধিক নেতাকর্মী তারা এখানে সমাগম হবেন এবং আমি আশা করছি যে দুপুর নাগাদ হয়তো তারেক রহমান এই মঞ্চে এসে তিনি বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে যশোর বিএনপি নির্বাচনী তারেক রহমান জনসভা থেকে সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণায় সকাল 11:30টায় মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর দুপুরে তিনি কক্সবাজার শহরের বাহারছড়ায় বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। তার সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল। মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জনসভায় যোগ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নিয়মিত নির্ধারিত আসনের পাড়া, মহল্লা আর ওয়ার্ডে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গ্যাস, পানি, জলাবদ্ধতা, মশা, সন্ত্রাসের মতো নাগরিক সমস্যার সমাধানে শোনাচ্ছেন আশার বাণী। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও জানাচ্ছেন উচ্ছ্বাস। কথা যুদ্ধ চলছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হামলা, জালিয়াতি, ভয়ভীতি দেখানো সহ পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন অনেকে। তবে সুষ্ঠু আর উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের।
প্রচারণার খবর জানাতে ঢাকা 10 আসন স্টাফ কোয়ার্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, প্রার্থীরা শুরু করেছেন কিনা আজকের যে প্রচারণা সেটি, এবং ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন, ভোটাররা প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন? তাহলে যেমনটি বলছিলেন, আজকে কিন্তু এই যে প্রচারের 12তম দিন, তাই কিন্তু প্রার্থীদের ব্যস্ততা দিন দিন বাড়ছে এবং সকাল থেকেই তারা পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন, তাদের যে উন্নয়নের ফিরিস্তি সেগুলো নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের যে সমস্যা, ভোটারদের চাহিদা, সেই কথাগুলো শুনছেন এবং সেই মোতাবেক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা 10 আসনের, এখানে যে 11 দলীয় জোট জামাতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, তিনি কিন্তু সকালেই জিগাতলার যে বাজার রয়েছেন এই আশপাশের এলাকায় কিন্তু গণসংযোগ করেছেন। এরপরেও কিন্তু তার বিকেলে আরো কয়েকটি গণসংযোগের প্রোগ্রাম রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানকার যিনি প্রার্থী রয়েছে, একটু বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিছু বলার আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা, বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, আর কেমন সাড়া পাচ্ছে? আমরা এখন দাঁড়িয়ে আছি জিগাতলা নতুন রাস্তায় সালেক রোডের মধ্যে। আমাদের জনগণের সাথে সম্পৃক্ততার কারণে জনগণ প্রতিনিয়ত তাদের আবেগ অভিব্যক্তি প্রকাশ করছে। দীর্ঘদিন পর্যন্ত নির্বাচনে ভোট দিতে পারেনি, 14তে পারেনি, 18তে পারেনি, 24-এ পারেনি। ফলে একটা বিরাট উৎসাহ উদ্দীপনা, প্রেক্ষাপট স্বৈরাচারের বিদায়, কাজে ফ্রি মনে উৎসাহের সাথে তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এবং আমরা ডোর টু ডোর যাচ্ছি, এবং যেহেতু জামাতের কোনো নেতার মধ্যে কোনো দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, কোনো সন্ত্রাস নাই, মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই, ব্যাপক সাড়া পাচ্ছে আল্লাহর মেহেরবানি মানুষের মধ্যে। আমরা যে কাঁচা বাজারে আপনারা লক্ষ্য করেছেন, প্রতিটি দোকানদার, মাছ ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, মণিহারি দোকান, প্রত্যেকে তাদের আগ্রহ ব্যক্ত করছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তিনি যে এখানে কিন্তু বলছিলেন তিনি কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন এবং জামাতের প্রার্থীকে জয় করার জন্য তিনি কিন্তু ভোটারদের আহ্বান জানিয়েছেন এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন সেই আহ্বানই জানিয়েছেন। এবং তিনি আসার পরে যে এই এলাকায় যে মাদক সহ সন্ত্রাস সহ যে সমস্যা রয়েছে, রাস্তা সরু জলাবদ্ধতা বড় একটি সমস্যা, সেই সমস্যা সমাধানে কাজ করবেন এমনটি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল তানি আমার কাছে ঢাকা 10 আসন থেকে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি মিরপুর ঢাকা 16 আসনে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব রহমান। সাকিব, একটু জানাবেন যে যে এলাকাগুলো আপনি ঘুরছেন সকাল থেকে, সেসব জায়গায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং ভোটারদের যে প্রতিক্রিয়া সেটি কেমন? তানি, আসলে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে 12তম দিনের প্রচার চলছে, আর খুব বেশি দিন প্রচার কিন্তু নেই। নির্বাচন যেহেতু এই মাসেরই 12 তারিখে, সেক্ষেত্রে 10 তারিখের পর থেকে কিন্তু প্রার্থীরা প্রচার চালাতে পারবে না। আমরা এখন ঢাকা 16 আসনে রয়েছি। এখানে ধানের শীষের যে প্রার্থী রয়েছে সাবেক ফুটবলার আমিনুল হক, তার প্রচার শুরু হবে আজকে এই জায়গা থেকেই। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রার্থী তিনি আসবেন, এসে এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদের মাঝে আসলে তার যে বার্তা সেটি পৌঁছে দিবেন, তার ভোট প্রার্থনা করবেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সকল প্রার্থীরাই চেষ্টা করছেন ওই এলাকাতে কোন ধরনের সমস্যা রয়েছে, কোন সমস্যাটি বেশি, সেই সমস্যাগুলো জানার এবং সেগুলো আসলে সমাধানের জন্য কি উদ্যোগ নেবে সেই চেষ্টা তারা করছেন। পাশাপাশি ভোটারদের মধ্যেও আমরা দেখেছি অনেক ধরনের উৎসাহ রয়েছে। বিশেষ করে ভোটাররা বলছেন যে দীর্ঘ সময় তারা ভোট দিতে পারেননি, এবার উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে চান এবং ভোটের দিন সুন্দর একটি পরিবেশ থাকবে সেই আশায় তারা করছেন। তরুণ ভোটার যেহেতু এবার বেশি, সেক্ষেত্রে তরুণ ভোটারদের প্রত্যাশাটাও বেশি, নতুন প্রথমবারের মতো ভোট দিবেন এই কারণে কি তাদের মধ্যে উচ্ছ্বাসটা বেশি কাজ করছে। পরবর্তী সংবাদে প্রার্থী যখন আসবে তার সঙ্গে কথা বলে সেই সংবাদগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। তো এই ছিল ঢাকা 16 আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তানি। সাকিব, ধন্যবাদ আপনাকে। ক্রমেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গ্রাম থেকে শহর সবখানেই প্রতীক ভিত্তিক ভোটের প্রচার চললেও খুব একটা গুরুত্ব পাচ্ছে না গণভোটের বিষয়টি। ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই গ্রাম অঞ্চলের অধিকাংশ ভোটারের। হ্যাঁ কিংবা না জয়ী হলে সংবিধান, নির্বাচন ব্যবস্থা কিংবা বিচার বিভাগের কী পরিবর্তন হবে সেটিই জানা নেই তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
জীবন ও জীবিকার তাগিদে দিনের বেশিরভাগ সময় নদী ও সাগরে কাটে বরগুনার পাথরঘাটার জেলেদের। প্রতিবারের ন্যায় এবারও জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তাই খুব একটা আগ্রহ নেই এসব মানুষের। এবারের গণভোটে সংবিধান, নির্বাচন ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে মোট 4টি প্রশ্ন থাকবে, যেখানে হ্যাঁ জয়ী হলে বাস্তবায়ন হবে জুলাই জাতীয় সনদ। তবে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসব জেলেদের মতো পাথরঘাটার মানুষের মধ্যে নেই সচেতনতা। আমরা গণভোটেই শুনছি, আমরা এইসব বিষয়ে কিভাবে ভোট দেবে বা আশায় বিষয়ে আমরা কিছু জানি না। আমরা বেড়ারাই জেনে না কি হয়, আমরা বেড়ারাই জেনে তার মাতারি রে জানবে কি, যেটা ভালো হয় সেইটাই আমরা আছি সবাই একাচ্ছে। এই যে নাও কি হ্যাঁ কি আর বলতে পারবো না। বরগুনার মতো কুড়িগ্রামের চিত্র একই, প্রার্থীরা ব্যস্ত শুধু নিজেদের প্রতীকের প্রচারে। ফলে জেলার গ্রাম ও চরাঞ্চলের মানুষের কাছে হ্যাঁ না ভোট অনেকটাই অপরিচিত। ভোট তো আমরা দেবো, হ্যাঁ না কিছু তো বুঝি না, কিসের কি দিব ভোট আমার বুঝি দেন, তারপর তো বুঝবো। আমার আমলে তো হ্যাঁ না ভোট আসলো না, এখন তো এটা তো আমি বুঝি না, আমার বুঝি দেওয়া নেই। হ্যাঁ না ভোটটা আমাদের কেউ বলে নাই, আমরা জানিও না, ওটা সম্বন্ধে তো আমাদের জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া লাগবে, তবে তো আমরা জানবো। রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছেন তারা তাদের প্রচারণার সাথে যদি আমাদের গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচারণা চালাইতো, সাধারণ পাবলিক তারা আরো বেশি করে জানতে পারতো যে গণভোটে হ্যাঁ দিলে কি উপকার হবে এবং না দিলে কি ক্ষতি হবে। গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোট নিয়ে আরো প্রচার চালানোর পরামর্শ সচেতন মহলের। কারা হ্যাঁ ভোট দেবে কারা না ভোট দেবে ওরা নিজেই জানে না, তবে তারা ভোট দিতে ইচ্ছুক কেন্দ্রে যাবে। সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে এ বিষয়ে জনমত গঠন করা দরকার। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশের গণতান্ত্রিক যাত্রা আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা সচেতন ভোটারদের। সুলাইমান কবির, RTV। ভিন্ন প্রসঙ্গ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তির ফলে বাজার হারানোর আশঙ্কা করছেন বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। ওই চুক্তির মাধ্যমে ভারত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সহ নানা সুবিধা পাবে, আর বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরও বাড়বে, আর এতে বাংলাদেশের জন্য প্রতিযোগিতায় টিকতে পারা কঠিন হবে। তাই এই অবস্থায় বিভিন্ন দেশের সঙ্গে FTA করার পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে সম্প্রতি একটি বৃহৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি উভয় পক্ষের জন্য এখন পর্যন্ত করা সবচেয়ে বড় FTA। এই চুক্তি দুই পক্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে। বিপরীতে বিপদে পড়তে পারে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির 81% বেশি তৈরি পোশাক, আর পণ্যটির মোট রপ্তানির 50%ই হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোই। ফলে সুতা ও কাপড় উৎপাদনে শক্তিশালী অবস্থানে থাকা ভারতের সঙ্গে প্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে টিকে থাকা নিয়ে সংশয় বেড়ে গেছে। তাদের টেক্সটাইল ব্যাকবোনটা অনেক বেশি স্ট্রং, তাদের র মেটেরিয়াল সোর্সিং তারা অনেক বেশি ভাস্ট আমাদের তুলনায়। ফলে সেই জায়গাটাতে আসলে আমাদের একটা অবশ্যই কম্পিটিশনের জায়গা তৈরি হবে, এবং সেখানে আমাদের আগে যেরকম আমরা একটা প্রাইস বেনিফিট পেতাম আমাদের GSP ফ্যাসিলিটিসের জন্য, সেই প্রাইস বেনিফিটটা আমরা এই মুহূর্তে পাবো না। এদের FTA এর কথা বাদ দেন, গ্র্যাজুয়েশন করলে কি আপনি টিকতে পারবেন প্রতিযোগিতায়? আপনি তো আপনার যদি নিজস্ব কোনো ওদের সাথে FTA বা কোনো রকম চুক্তি না থাকে, তাহলে তো আপনি এমনি প্রতিযোগিতায় সক্ষমতায় আপনার সামনে যে বিপদে পড়ছেন। সো এইটার উপরে ওদেরটা মরার উপরে খরার ঘাটে বের হয়ে যাচ্ছে এখন। সবকিছু মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন তারা, পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিরও তাগিদ দেন। এখন থেকে যদি আমরা ধারাবাহিকভাবে এইগুলোকে একটা ফ্রেম আকারে এনে যে লং টার্মে আমার ইস্যু কী, গ্র্যাজুয়েশনের পরে আমার কি সমস্যা হবে, সমস্যা না হতে হলে আমার কি করতে হবে, যদি আমরা এখন থেকে সেগুলো নিয়ে কাজ করি, আমার মনে হয় আমরা কিছুটা হলেও কম ক্ষতির মুখোমুখি হব, বা আমরা কিছুটা ওভারকাম হলেও করতে পারবো। ভারতের প্রায় 10 বছরের কম বেশি সময় লাগছে FTA চূড়ান্তকরণ করতে, আমাদের তো 4-5 বছর মিনিমাম সময় লাগবে। আমার মনে হয় এখন থেকে FTA এর ব্যাপারটা আমাদের চিন্তা করা উচিত, যেহেতু তারা আমাদের বড় মার্কেট, এবং অন্যান্য যে সম্ভাব্য মার্কেটগুলো আছে আমাদের বড় মার্কেট হিসেবে হতে পারে, নতুন মার্কেট ছোট মার্কেট ওগুলো না, সেগুলোর সাথে আমাদের FTA এর দিকে চিন্তা ভাবনা করা উচিত। তবে 2029 সালে LDC গ্র্যাজুয়েশন পরবর্তী গ্রেস পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত চুক্তির তেমন প্রভাব বাংলাদেশের উপর পড়বে না বলেও মনে করেন উদ্যোক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
নিখোঁজের 3 দিন পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে বিজয় নামের 17 বছরের যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিজয় তেজগাঁওয়ের বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রবিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আইডিসির বন্ধ জেনারেটর রুমে তালা ভেঙে বিজয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে একই প্রতিষ্ঠানের পিয়ন অফিসে ফোন করে তার মৃতদেহর সন্ধান দেয়। বিজয় নিখোঁজ হওয়ার একদিন পর রাজু ঢাকা থেকে পালিয়ে যায় এবং কর্মস্থলেও অনুপস্থিত ছিলেন। পুলিশ জানায় তারা প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছেন। রাজুর বিষয়ে অনুসন্ধান চলমান বলেও জানায় পুলিশ। ধস্তাধস্তির কারণে যে আচরের চিহ্ন ওর এই সাইড পরিমাণ সবগুলো আচরের চিহ্ন ছিল, আমি এটা প্রথম থেকে এসআইকে কনফার্ম করছিলাম। শুক্রবার সন্ধ্যার থেকে নিয়ে শুক্রবার রাত্রে 1:30 পর্যন্ত এই রাজুরে ওর বাসা থেকে অফিস পর্যন্ত পাহারা দিয়ে রাত্রে 1:30 বাজে আমি বনানী থানার এসআই ক্লাসের কাছে আমি তুলে দিছিলাম। ওনারা বলছিলাম যে আপনি ওরে ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, ও আমার ভাই সম্পর্কে খোঁজ জানে। তো উনি সাধারণভাবে জিজ্ঞাসা করে ওর ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে ওরে ছেড়ে দিছে। যেই বিষয়টা পরিবার বলছে এটা আমাদের থানার সাথে সংশ্লিষ্ট না, যার ফলে এই বিষয়টা আমি পরিপূর্ণরূপে বলতে পারছি না। তো আমরা যতটুকু জানি আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় নাহিদা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। রোববার রাত 8টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে পাটগাতি গ্রামের মৃত শরীফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সাথে একই গ্রামের আব্দুল কাদেরের বিরোধ চলছিল। ওই বিষয়ে ওই নারী সংবাদ সম্মেলন করায় আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাহিদা বেগমের বাড়িতে হামলা চালায়। এতে নাহিদা বেগম ও তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানেই নাহিদা বেগমের মৃত্যু হয়। যে পরিবেশে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে সেই পরিবেশই যখন হয় স্বাস্থ্যকেন্দ্র, তখন খোদ স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই দুষ্কর। এমনই পরিস্থিতি চট্টগ্রামের মিরসরাইয়ে 5 দশকের পুরনো একটি স্বাস্থ্যকেন্দ্রের। ভেঙে পড়ে থাকা জানালা, দরজা, নোংরা পরিবেশ ও ঝুঁকিপূর্ণ ভবনেই বছরের পর বছর দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। চট্টগ্রামের মিরসরাই সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। 1974 সালে নির্মিত হয়েছিল চট্টগ্রামের মিরসরাইয়ের এই স্বাস্থ্যকেন্দ্র ভবন। 5 দশকের ব্যবধানে ভবনটির পলেস্তারার সাথে খসে পড়েছে ছাদের নিচের ঢালাই অংশ, বেরিয়ে পড়েছে মরিচা ধরা রড। ভেতরের এমন পরিবেশ থেকে বোঝা দুষ্কর এটি কোনো স্বাস্থ্যকেন্দ্র। কবে ভেঙে পড়েছিল ভবনের দরজা জানালা কিংবা কবে থেকে খসে পড়তে শুরু করেছে ছাদের পলেস্তারা তা জানা নেই কারোর। ভবনটা যদি একটু ভালো হয়, ভবনটা তো এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যদি ভবনটা সরকারের পক্ষ থেকে যদি করা যায় তাহলে খুবই ভালো হয়। অনেকদিন যাবত এই ভাঙাচোরা হয়ে রয়েছে। এমনি অনেক রুগী হয়, সকাল থেকে আমরা 1টা পর্যন্ত আমরা দেখি যে অনেক রুগী আসে। বর্তমানে 5টি পদে কর্মরত আছেন একজন মেডিকেল অফিসার ও একজন উপসহকারী মেডিকেল অফিসার। শূন্য রয়েছে ফার্মাসিস্ট, এমএলএসএস ও আয়ার পদ। এমএলএসএস ও আয়ার পদ শূন্য থাকায় স্বাস্থ্যকেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতে হয় কর্মরত চিকিৎসকদের। ইদানিং পুলিশ তারাগুলো ঝরে পড়তেছে, তারপর দরজা জানালাগুলো সব ভেঙে পড়ছে। আসলে এটা এখানে সার্ভিস দিতে গিয়ে আমাদের নিজের জীবনটাই হুমকির মুখোমুখি হচ্ছে। তবে শিগগিরই একটি নতুন ভবন নির্মাণের কথা জানালেন এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এফডিএমএন এর আওতায় আমাদের আবু তরফ এবং চিনকি আস্তানায় 2টি নতুন হাসপাতাল নির্মিত হবে। এটি অলরেডি পাস হয়ে গেছে। আশা করি আমরা এটা এই বছর, এই অর্থ বছরে হয়ে যাওয়ার আশ্বাস পেয়েছি। আমরা আশা করি এই অর্থ বছরে এটি শেষ হতে পারবে। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, আরটিভি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। গোপন এজেন্টদের দৌরাত্ম্য রোধ ও অভিবাসন ব্যয় কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 2025 সালের জানুয়ারিতে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড আইনে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সংশোধনী। সরকার বলছে, দীর্ঘদিন ধরে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার ঘটনায় ভোগান্তি বাড়ছিল। এসব অনিয়ম রোধে সরকারি তত্ত্বাবধানে অভিবাসন প্রক্রিয়া সহজ করতে আইনে যুক্ত করা হয়েছে নতুন ধারা। এতে বৈধ রিক্রুটিং এজেন্সির কার্যক্রম আরও স্বচ্ছ হবে এবং গোপন দালাল বা অননুমোদিত
এজেন্টদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সরকারের আশা, নতুন সংশোধনীর ফলে শ্রমবাজারে শৃঙ্খলা ফিরবে, বাড়বে প্রবাসী আয় ও আস্থা, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 40 ঘণ্টা নিরাপত্তা অভিযানে পাকিস্তানের বেলুচিস্তানে নিহত হয়েছে অন্তত 145 বিচ্ছিন্নতাবাদী। বেলুচিস্তানের কোয়েটা সহ বিভিন্ন জেলায় চালানো অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের হত্যা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, গাওদার, মাস্তাং এবং নস্কি জেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে 48 জন নিহত হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জানান, নিহত 48 জনের মধ্যে 17 জন আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং 31 জন বেসামরিক নাগরিক ছিলেন। গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, গাজার রাফা সীমান্ত ক্রসিং সোমবার থেকে পুনরায় চালুর জন্য প্রস্তুত। তবে এটি হবে সীমিত পরিসরের একটি পাইলট ফেজ, যেখানে খুব অল্প সংখ্যক ফিলিস্তিনিকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। মিশরের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ সীমান্ত পথটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মানবিক সহায়তা ও রোগীদের চলাচলে বড় ধরনের সংকট তৈরি হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ধাপে ধাপে কার্যক্রম বাড়ানো হবে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে সম্মান করলেও আইসিসির চাওয়া ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে। পাশাপাশি পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের অপেক্ষায় আছে সংস্থাটি। পাকিস্তানের এমন সিদ্ধান্তের 2 ঘণ্টার মধ্যেই একটি বিবৃতি দেয় আইসিসি। সেখানে আরও বলা হয়, টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্তটি বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের মৌলিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মূলত বিশ্বকাপ থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করার পর থেকেই বিশ্বকাপ বয়কটের কথা বলে আসছিল পিসিবি। এরপর গত রোববার সন্ধ্যায় পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক ঘোষণায় বলা হয়, 2026-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কা সফরের অনুমোদন দেয়া হচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার 2 ফুটবল পরাশক্তির লড়াইটি শুরু হবে বেলা 12:15টায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে হারিয়ে দারুণ ছন্দে আছেন মুনকি, তৃষ্ণা ও আলপি আক্তাররা। এই ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারতের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখার। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন এবারের পর্বে আমি সোহেল পারভেজ আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। আমি উপস্থিত ঠাকুরগাঁও 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বর্তমান যারা তরুণ ভোটার আছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। হয়তো জীবনে তাদের হয়তো এটাই প্রথম ভোট হবে, আশা করা যায়। বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারা সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে। বিগত দিনের যে নির্বাচনগুলো আমরা না গিয়েও যে ভোট হয়েছে, এরকম যেন এবার না হয়। আর এরকম যদি এবার হয়ে যায়, তো বাংলাদেশের যে ঐতিহ্য গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক এই দেশে একটা প্রশ্নবিদ্ধ শুরু হবে। একটা ফ্যাসিস্ট হিসাবে এই দেশ পরিচিত হবে বিশ্বের বুকে।
আসলে আমরা ভোট কেন্দ্রে তো যাইতে পারি না আমাদের ভোটও দেওয়া হয় নাই, কারণ ভোট যাই দেখিয়ে যে আমাদের ভোট দিয়ে দিছে মানুষ। কি হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে ভাই, আপনার যাওয়ার দরকার নেই, ভোট আমার হয়ে গেছে। তো আমরা আশা করি এবার ভোটটা আমরা সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, এটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। আর আমরা যা চাই একটা ভালো সরকার আমাদের বাংলাদেশকে পরিচালনা করুক এবং ভালো সরকার আসুক, এবং তার প্রত্যাশায় আমরা সবসময় কামনা করি। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নির্বাচনের সকল তথ্য পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।